উচ্চ সুদ হার বা ডলার সংকট সব মিলে এই পরিস্থিতির মধ্যে সামনের যে বাজেট 9 লক্ষ কোটি টাকার আসতে যাচ্ছে এখন পর্যন্ত একটা অ্যাপ্রক্সিমেট, আপনাদের জন্য সুখবর আছে কিনা, মানে ব্যবসায়ীদের জন্য সুখবর আপনারা দেখতে পাচ্ছেন কিনা? ধন্যবাদ। প্রথম থেকে শুরু করি। দেখুন, এই মুহূর্তে বাংলাদেশে যদি ইকোনমিককে যদি আমি একটা অ্যানালিসিসে আনি যে আমরা ঠিক কোথায় আছি, আমরা যেটা দেখা যাচ্ছে যে আমরা মোটামুটি একটা স্ট্যাগফ্লেশন সিনারিওতে চলে গেছি। কীরকম? আমাদের গ্রোথ রেট যেটা কোভিডের আগে 7-8% লেভেলে উঠে গিয়েছিল, সেটা কমতে কমতে এখন 3% লেভেলে নেমে এসছে আমাদের যে কোয়ার্টারলি জিডিপি প্রজেকশন যেটা। আমাদের ইনফ্লেশন রেট আমরা অনেক চেষ্টা করেও কিন্তু 8-এর নিচে নামাতে পারিনি। এটা বেশ কয়েক মাস 8-এর লেভেলে ঘরে ছিল, এটা গত মাস থেকে আবার 9 ঘরে চলে এসেছে। থার্ড যে জিনিসটা, যেটা সবচেয়ে বেশি ওয়ারিং, সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট বাড়ছে। আনএমপ্লয়মেন্টের আমরা স্পেসিফিক কোনো স্ট্যাটিস্টিক্স দিতে পারি না, কিন্তু যেটা দেখা যায় বাংলাদেশ ব্যাংক যেটা বলে যে আপনার রিয়েল ওয়েজ গ্রোথ, যে ইনফ্লেশনের থেকে ওয়েজ গ্রোথ কতখানি, যখন এটা ওয়েজ গ্রোথ যখন ইনফ্লেশন থেকে কম থাকে তার মানে হচ্ছে আপনার আনএমপ্লয়মেন্ট জেনারেলি এটার ইন্ডিকেশন হচ্ছে যে বাড়ছে। আবার অন্যদিকেও দেখছি আমরা যে আমাদের পভার্টি রেশিও 18 থেকে 28% লেভেলে চলে গেছে। সো এগুলো মোটামুটি ইন্ডিকেট করে যে আপনি একটা স্ট্যাগফ্লেশন সিনারিওতে আছেন। এরকম সিনারিও থেকে যদি আপনি বেরোতে চান, এবং সরকারের যেটা রাজনৈতিক প্রতিশ্রুতি যেটা ছিল যে কর্মসংস্থান তৈরি হবে, কর্মসংস্থান তো আসলে সরকারি কর্মসংস্থান আমাদের দেশে বোধহয় 5-6%ও না, বাকি 95% কর্মসংস্থান আসলে তৈরি হয় প্রাইভেট সেক্টর থেকে। প্রাইভেট সেক্টরে যদি আপনি কর্মসংস্থান তৈরি করতে চান তাহলে আপনাকে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে ইকোনমিতে। এবং এখানে একটা ডেঞ্জারাস জিনিস যেটা হয়েছে, আমাদের একটা সিম্পল রেশিও আছে, ICOR বলি আমরা, যে ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও, যে আপনি জিডিপির কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট করলে তখন সেটা থেকে কতখানি গ্রোথ আসে। সো এটা আমরা হিস্টোরিক্যালি বাংলাদেশের জন্য এবার 3-4% লেভেলে ছিল। সো আপনি 32% ইনভেস্টমেন্ট টু জিডিপি রেশিও হলে আপনার 7-8% গ্রোথ হতো। এটা গত বছর নেমে এসছে 6-7%, 6-7-এর ভিতরে। তার মানে হচ্ছে যে আপনি 21% অফ জিডিপি যখন ইনভেস্টমেন্ট করছেন তখনও আপনার 3-4%-এর বেশি গ্রোথ হচ্ছে না। এটা ইন্ডিকেট করে যে ইনভেস্টমেন্ট সিনারিওতে একটা বড় ধরনের বিপদ দেখা দিয়েছে, যার ফলে যে কোনো ইনভেস্টমেন্ট এটা আপনার যেটাকে বলে যে ইনএফিশিয়েন্ট হয়ে গেছে, কারণ কাজ করছে না। একটু সিম্পল হিসাব বলি, সেক্ষেত্রে আমাদেরকে যদি আমরা যেমন 2034-35-এ যদি $1 ট্রিলিয়ন ইকোনমি টার্গেট করি, তাহলে আমাদের মোটামুটি 11-12% গ্রোথ দরকার হবে। বা 11-12% গ্রোথ যদি আপনার 7 যদি ICOR থাকে, আপনার 72% ইনভেস্টমেন্ট করতে হবে জিডিপির। সেটা আদৌ কখনো পৃথিবীতে কোনো দেশে সম্ভব হয়েছে কি বলে আমি জানি না। এই অবস্থায় আপনাকে আসলে, তার মানে কি, আপনি যদি ইনভেস্টমেন্ট প্রমোটিং বাজেট করতে না পারেন, তাহলে আপনার যে গ্রোথ টার্গেট, আপনার যে আনএমপ্লয়মেন্ট টার্গেট, আপনার যে সমৃদ্ধির পথে যে আপনি হাঁটতে চাচ্ছেন, আপনি দারিদ্র্য কমাতে চাচ্ছেন, এগুলো কোনোটাই পারবেন না। তাহলে যদি ইনভেস্টমেন্ট প্রমোট করতে হয় তাহলে কি করতে হবে? এই মুহূর্তে ইনভেস্টমেন্টের 2-3টা মেজর চ্যালেঞ্জের কথা বলি। এক নাম্বার হচ্ছে আপনার মনিটারি পলিসি, এবং মনিটারি পলিসি যে স্ট্যান্সটা আমরা নিয়েছি, যে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, আপনি ইন্টারেস্ট রেট 10-15% লেভেলে রাখবেন, কর্পোরেট ইন্টারেস্ট রেট 15% লেভেলে রাখবেন, আপনি প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আপনি কন্টেইন করবেন 6-7% লেভেলে। এগুলো কিন্তু সবই মনিটারি পলিসির ডাইরেক্ট এফেক্ট। আপনি এক্সচেঞ্জ রেট, আপনি যে 40% যেটা ট্রানজিশন হয়েছে সেটা অ্যাবজর্ভ করার কোনো ক্যাপাসিটি আমাদেরকে দিবেন না। সো এই সিনারিওতে যেটা হচ্ছে যে প্রাইভেট সেক্টর, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেক্টরে, যেটা সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে, ওখানে একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে ওয়ার্কিং ক্যাপিটালের। কারণ ফ্যাক্টরি আছে, কিন্তু আপনার যে পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটাল দরকার তার থেকে যতটুকু প্রয়োজন তার 60% বেশি নেই। ফলে যেটা হচ্ছে আমাদেরকে যেটা হচ্ছে যে আমাদের প্রোডাকশন কমিয়ে দিতে হচ্ছে। প্রোডাকশন কমিয়ে দিলে যেটা হয় যে ব্যবসাটা সাস্টেনেবলি থাকে না, আবার ওদিক দিয়ে ইন্টারেস্ট রেটও হাই হয়ে গেছে। এবং আমাদের যদি অপারেটিং প্রফিট না থাকে তাহলে ইনভেস্টমেন্ট তো হবে না। প্রাইভেট সেক্টর কোত্থেকে ইনভেস্টমেন্ট করবে? ব্যাপারটা তো এমন না যে বিদেশিরা এসে আমাদেরকে $100 বিলিয়ন ইনভেস্টমেন্ট করছে। বাংলাদেশের হিস্ট্রিতে FDI কখনোই 1%-এর উপরে উঠে নেই। আমাদের জন্য FDI, আমাদের ইকোনমিক গ্রোথের জন্য FDI কোনো রেলেভেন্সি নেই। সেটা আমরা বিদেশি ইনভেস্টমেন্ট কনফারেন্স করারও কোনো দরকার বলে ভালো, এটা আসলে খুব সিগনিফিক্যান্ট কিছু না। সো এই সিনারিওতে আপনি যদি ইনভেস্টমেন্ট বাড়াতে চান, বাজেটে 3-4টা জিনিস আপনাকে করতেই হবে। এক নম্বর হচ্ছে আপনাকে আমাদের যে বড় বাজেট আসলে দরকার, কারণ হচ্ছে
আপনি যদি আমাদের যে এডিপি বা কিংবা পাবলিক ইনভেস্টমেন্ট যেটা উন্নয়ন ব্যয় যেটা সেটা যদি সেটা না বাড়ান তাহলে কিন্তু ওইটার সাথে যে রিলেটেড যে ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো আছে কনস্ট্রাকশন থেকে শুরু করে কনস্ট্রাকশন সার্ভিসেস বিল্ডিং ম্যাটেরিয়ালস এগুলো কোনোটাই আসলে গ্রো করবে না, এগুলো প্রত্যেকটা সেক্টরই কিন্তু বড় ধরনের চাপের মুখে আছে। এবং এটা আমরা জানি যে অসংখ্য নির্মাণ শ্রমিক বেকার হয়ে আছেন কারণ কোনো সরকারি গত 1-1.5 বছর ধরে সরকারি এক্সপেন্ডিচার হচ্ছে না, বিনিয়োগ হচ্ছে না। আবার একই সাথে বিল্ডিং ম্যাটেরিয়াল যারা বানান, রড সিমেন্ট বালি যারা সাপ্লাই করেন, তাদেরও কিন্তু একটা বড় ধরনের চাপের মুখে আছে। সো এটা বাড়াতে হবে। এটা বাড়ালে কি হবে, আপনার ইকোনমিতে একটা গতি সঞ্চার হবে। কিন্তু একই সাথে আপনি যদি এটা বাড়াতে গিয়ে আপনি যদি ডেফিসিট ফাইন্যান্সিং বাড়িয়ে দেন, মানে এখন আমরা যেমন আজকে শুনছি এখনও যে সরকারের টার্গেট হচ্ছে 2 লক্ষ কোটি টাকার মতো ব্যাংক থেকে ঋণ নেবেন, এই 8-9 লক্ষ কোটি টাকা বাজেট যেটাই আসবে। আপনি কিন্তু অলরেডি দেখবেন যে আমাদের গত 1 বছরে আমাদের সরকারের ঋণ ব্যাংকিং সিস্টেম থেকে বেড়েছে প্রায় 30%-এর কাছাকাছি, এবং এইটা আমাদের টোটাল ব্যাংকিং সিস্টেমের 25% লেভেলে অলরেডি আছে। আপনি যদি 2 লক্ষ কোটি টাকা অ্যাড করেন, ব্যাংকিং সিস্টেমের সাইজ ইজ অ্যাবাউট 20 লক্ষ কোটি টাকার মতো, সো 10% আপনার অ্যাড হবে। 10% অ্যাড হলে সেটা কিন্তু ব্যাংকিং সিস্টেমের ডিপোজিট গ্রোথ যা তার থেকে বেশি। ফলে দেখা যাবে যে 6% ক্রেডিট গ্রোথ যেটা আমরা বলছি ব্যাংকিং সিস্টেম থেকে, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ, সেটাও হয়তো বা সাস্টেন করা যাবে না। তার মানে হচ্ছে আমরা যেটা আশা করব যে সরকার যদি আসলে চান যে ইনভেস্টমেন্ট হবে এই বছর, আনএমপ্লয়মেন্ট কমবে, কর্মসংস্থান তৈরি হবে, তাহলে সরকারের টার্গেট ব্যাংকিং সিস্টেম থেকে বড়োইং যেই টার্গেটটা, সেটাকে কোনোভাবেই নেটে খুব একটা বাড়তে দেওয়া যাবে না। কারণ নেট বলছি আমি, কারণ 2 লক্ষ কোটি টাকা সরকার বড় করবে ঠিকই, বাট বছরে রাফলি 1 লক্ষ কোটি টাকার মতো ইন্টারেস্ট পেমেন্ট করে গভর্নমেন্ট। সো ওইটা আবার সিস্টেমে চলে আসছে। সো নেট বড়োইং যেটা, সেটা যদি ড্রাস্টিক্যালি কমিয়ে না দেওয়া হয়, আমরা প্রেফার করবো এটা শূন্যের কাছাকাছি কিছু যদি রাখা যায় যে ব্যাংকিং সিস্টেম থেকে, সেটা হলে তাহলে একটা ইনভেস্টমেন্টের একটা স্কোপ তৈরি হবে। সেকেন্ড তারপরে যে ইস্যুটা, আপনি কোনো অবস্থাতেই যদি কন্ট্রাকশনারি মনিটারি পলিসি থাকেন, ইকোনমিক গ্রোথ সম্ভব হবে না। ইকোনমিক গ্রোথ সম্ভব না হলে আনএমপ্লয়মেন্ট বাড়বে। আমরা কিন্তু গত 1 বছর ধরে দেখছি, গত বছরের মাঝামাঝি থেকেই দেখছি যে কন্ট্রাকশনারি মনিটারি পলিসির ফলেও আমরা পেইন নিচ্ছি ঠিকই, কিন্তু কোনো গেইন হচ্ছে না। কেন? মানে আপনার ইনফ্লেশন তো কমছে না, কমবেও না। তার কারণটা হচ্ছে আপনার ইনফ্লেশনের ড্রাইভার হচ্ছে এক্সচেঞ্জ রেট এবং আপনার ইম্পোর্ট কস্ট। আপনার ব্যাপারটা তো এমন না, মনিটারি পলিসি কী করে, মনিটারি পলিসি আপনার ডিমান্ড কমিয়ে দেয়। আপনার তো ডিমান্ড এক্সেসিভ ডিমান্ডের কারণে ইনফ্লেশন হয়নি, আপনার ইনফ্লেশন হয়েছে আপনার সাপ্লাই কস্ট বেড়ে গেছে। আপনি প্রত্যেকটা ইন্টারমিডিয়েট গুডস, প্রত্যেকটা র ম্যাটেরিয়াল, প্রত্যেকটা ফুডস্টাফ, আপনার র সুগার আপনাকে আমদানি করতে হয়, ভুট্টা আপনাকে আমদানি করতে হয়, যেটা ছাড়া আপনার অ্যানিম্যাল ফিড ইন্ডাস্ট্রি কাজ করে না বাংলাদেশে। সো এই আমদানি ব্যয় যেহেতু বেড়ে গেছে, আপনার কিন্তু কস্টের সবচেয়ে বড় ড্রাইভার কিন্তু এটা কিন্তু আপনি এখানে কি মনিটরিং এর কোনো গাফিলতি নেই? আসলে মনিটরিং তো পরের ধাপ। শোনেন, মনিটরিং এর গল্পটা আসলে আমাদেরকে, আমি মনে করি যে আমাদের ভুলভাবে বোঝানো হয়। কারণটা হচ্ছে, আপনি মনিটরিং ব্যাপারটা হচ্ছে বাজার মেকানিজমে আপনার এফিসিয়েন্সি থাকুক কি না থাকুক, সেটার উপরে ডিপেন্ড করবে আপনার মার্জিনটা কতখানি। কিন্তু আপনি যদি আসলেই খামারিদেরকে জিজ্ঞেস করেন যে আচ্ছা আপনারা তো 2 বছর আগে যেই দামে বিক্রি করতে প্রোডাকশন করতে পারতেন, এখনও কি সেটা পারেন না। আমরা দেখছি কিন্তু সার্ভেতে যে তাদের প্রোডাকশন কস্ট কিন্তু সিগনিফিকেন্টলি বেড়ে গেছে। তাহলে সিগনিফিকেন্টলি যদি তাদের প্রোডাকশন কস্ট বেড়ে যায়, একজন চাষির যদি উৎপাদন খরচ যদি বাড়ে, আপনি তাকে সেই খরচের টাকাটা দিবেন না। না দিলে তো চাষি আসলে কালকে ধান চাষ করবেন না, তখন আপনার কি হবে সেটা তো অন্য ব্যাপার। সো এই কনটেক্সট থেকে যদি আমি একটু বলি যে আপনার কন্ট্রাকশনারি মনিটারি পলিসি আমাদের ইনফ্লেশন কন্ট্রোল করতে পারবে না। ইনফ্লেশন কন্ট্রোল করতে গেলে আপনাকে সাপ্লাই স্কোপ বাড়াতে হবে, আপনাকে ফিসকাল পলিসিতে কাজ করতে হবে। ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমাদেরকে সারাক্ষণ বলা হয় যে সরকার জ্বালানি খাতে 30,000 কোটি টাকা ভর্তুকি দেন। সরকার জ্বালানি খাত থেকে কত টাকা ট্যাক্স আয় করেন জানেন? সেই সংখ্যাটা কিন্তু 30,000 কোটি টাকার কাছাকাছি।